সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশের নানান দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে চ্যানেল আয়ের নিয়মিত অনুষ্ঠান দুর্যোগ কথা। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন হলেও মানবসৃষ্ট দুর্যোগ যেন বেড়েই চলছে। মানবসৃষ্ট দুর্যোগের অন্যতম একটি অগ্নিকাণ্ড, যার ভয়াবহতা আমরা বিশেষ করে শহরবাসীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। দর্শক, আজকের আলোচনার বিষয় মানবসৃষ্ট দুর্যোগ, অগ্নিকাণ্ড এবং এর প্রতিরোধে করণীয়। দর্শক, আমি মোহাম্মদ মানসুরুল হক এবং আমার সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দুর্যোগ কথা অনুষ্ঠানের যা চ্যানেল আয়ের দর্শক যারা আছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ন্যাচারালি যেটা জানি যে প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ, দুই ধরনের দুর্যোগ রয়েছে। জি। তো ফায়ার সার্ভিস ইউজুয়ালি মনুষ্যসৃষ্ট দুর্যোগের একটি অংশ। আমরা সবার আগে যে ডিপার্টমেন্টকে বা যাদেরকে রেসপন্সিভ দেখি, যারা সবচেয়ে দ্রুত রেসপন্স করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার সার্ভিস, ওটি সিভিল ডিফেন্স। এই ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকেই হয়তো বা ভালো জানে না যে তারা কিভাবে জড়িত হয় এবং কিভাবে কাজ করে যে কোনো অগ্নিকাণ্ডে বা যে কোনো ধরনের সেফটি মেজারমেন্টে। সো একটু যদি বিস্তারিত বলতেন আপনাদের ডিপার্টমেন্টের কার্যক্রমগুলো। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এবং এটা বাংলাদেশ সরকারের একটি প্রথম ফার্স্ট রেসপন্ডিং প্রতিষ্ঠান, যারা কোনো দুর্যোগে সবার আগে রেসপন্স করে। আপনারা জানেন আমাদের একটি নাম্বার আছে 102, আর আমরা 999ও নাম্বার আছে পুলিশের। আমরা সাধারণত কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে, বিশেষ করে অগ্নি দুর্ঘটনা হোক বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক, আমরা হয় 999-এর মাধ্যমে অথবা 102-এর মাধ্যমে অথবা আমাদের যে নিকটবর্তী স্টেশনগুলি থাকে সেখানকার নাম্বারের স্থানীয় জনগণ জানে এবং আমাদেরও কন্ট্রোল সেন্টার আছে, ওখানকার নাম্বার সবার কাছে আছে। আমরা এর মাধ্যমে খবরগুলি পাই। খবরগুলি পাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের যে প্রশিক্ষণ সেটা হচ্ছে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমাদের একটা ফাস্ট কল বলে একটা বিষয় আছে, গাড়ি, যেখানে আমাদের ফায়ার ফাইটাররা সর্বদা রেডি থাকে। তারা ওই গাড়িতে 30 সেকেন্ডের মধ্যে গাড়ি নিয়ে মুভ করে যেখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে সেখানকার উদ্দেশ্যে। ঘটনাস্থলে পৌঁছার পরে তারা যদি দেখে যে ঘটনার মাত্রা বেশি, আগুনের ভয়াবহতা বেশি, তখন তারা দ্রুত আরও ইউনিট পাঠানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের কন্ট্রোলগুলিতে যোগাযোগ করে এবং ঘটনার মাত্রা অনুযায়ী আমাদের গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এভাবে করে কোনো জায়গায় আপনারা দেখবেন যে 7টি ইউনিট, 5টি ইউনিট, 4টি ইউনিট, 4টি ইউনিট মানে 4টি গাড়ি, সাথে তার সংশ্লিষ্ট জনবল যারা ফায়ার ফাইট করবে। 6টি মানে 6টি ওয়াটার টেন্ডার বা পানিবাহী গাড়ি বা স্পেশাল গাড়ি বলি, তার সাথে সম্পৃক্ত জনবল ওখানে গমন করে তারা ফায়ার ফাইটগুলি করে। তবে এই গাড়ির সংখ্যা বা ইউনিটের সংখ্যাটা নির্ভর করে হচ্ছে আপনার ভয়াবহতার মাত্রার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার যেটা হয়, অনেক সময় সেন্সিটিভ কোনো জায়গায়, স্পর্শকাতর কোনো জায়গায় যদি আগুনের ঘটনা ঘটে থাকে, সাথে সাথে কিন্তু আমরা প্রয়োজনের চেয়েও অনেক বেশি অতিরিক্ত গাড়ি মুভ করাই। যেহেতু ঢাকা শহরে পানির একটা সংকট আছে, আপনারা জানেন, অগ্নি দুর্ঘটনাগুলিতে আমরা সবসময় পানির সংকটে ভুগি। সেই জন্য অনেক সময় আপনারা দেখবেন হয়তো আগুনের ঘটনাটা ছোট কিন্তু আমাদের গাড়ির সংখ্যা বেশি। আমরা সবসময় এটা নিশ্চিত করতে চাই যে অগ্নি দুর্ঘটনা ঘটলে সেখানে পানির সংকটের কারণে বা পানির স্বল্পতার কারণে আমরা যে অগ্নি নির্বাপনের কাজ করছি সেটা যেন আমরা সমস্যার সম্মুখীন না হই। তো এরপরও আপনারা সব সময় 24 ঘন্টা আপনারা সজাগ থাকেন এবং আপনারা সব সময় প্রস্তুত থাকেন যে কোনো অগ্নিকাণ্ডে আপনারা ঝাঁপিয়ে পড়েন এবং আপনাদের অনেক সোলজার বা আপনাদের অনেক কর্মী আমরা দেখেছি যে অনেক আহত হয়েছেন এবং নিহতও হয়েছে। সো ওই জায়গাটা থেকে আমরা বলবো যে আপনাদের কার্যক্রমে কোনো ধরনের কোনো কমতি নেই। তারপরও আমরা দেখছি সমাজে বা ঢাকা সিটিতে বা বিভিন্ন সিটিতে প্রচুর অগ্নিকাণ্ড প্রতিনিয়ত হয়েই যাচ্ছে, কমছে না কোনোভাবে। সো এই জায়গাটায় আমরা প্রিভেন্টিভ কি করতে পারি আর যে ভবিষ্যতে যাতে অগ্নিকাণ্ড কম ঘটে, প্রাণহানি কম হয়, সম্পদের ক্ষয়ক্ষতি কম হয়, এই জায়গাটা আমরা কি করতে পারি? ঢাকায় আপনার অগ্নিকাণ্ড হচ্ছে, এটা আপনিও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাই। তবে আমি সবচেয়ে বড় সমস্যা যেটা বলবো সেটা হলো সচেতনতার অভাব। কিন্তু ট্রাফিক জ্যাম, রাস্তার সংকীর্ণতা এবং কোনো ক্ষেত্রে আপনার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গিয়ে পৌঁছানোর সুযোগও থাকে না, মানে ফিজিক্যালি হেঁটে গিয়ে যে পৌঁছাবে সেটারও সুযোগ থাকে না। এটা একটা বিষয়। আর আগুন, আমাদের আরেকটা বিষয় আমরা সবসময় খেয়াল করেছি, আগুন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনটা বেশি হচ্ছে বিভিন্ন পর্যায়ে আমরা যখন দেখেছি। ফলে আমাদের যে ঘরোয়া পর্যায়ে যে সমস্ত
অথবা যে কোনো প্রতিষ্ঠানে আমরা যদি একটু ইলেকট্রিসিটির যে অডিট করানো হয়, অর্থাৎ সংযোগগুলি ঠিক আছে কিনা, তাদের সুইচ বোর্ডগুলি ঠিক আছে কিনা পিরিয়ডিক্যালি যদি করা হয়, আমার মনে হয় অগ্নি দুর্ঘটনার কিছু কিছু মাত্রা কমে আসবে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো সচেতনতা। তবে একটা আশার কথা, সেটা হলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করছে, ইভেন ছোটো ছোটো স্কুল কলেজ পর্যায়েও আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আগুনের বিষয়ে সচেতনতা কিভাবে তৈরি করবে বা আগুনের বিভিন্ন বিষয়গুলি তারা কিভাবে খেয়াল রাখবে, স্কুল পর্যায়েও এগুলো করা হচ্ছে। আমি মনে করি এই ধরনের সচেতনতাটা যদি বাড়ে, আস্তে আস্তে এগুলো কমে আসবে। এই যে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ করে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির জন্য আপনার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে কি ধরনের কার্যক্রম নিচ্ছেন? ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে। এটাতে যদি আপনি ভিজিট করেন, আপনারা দেখবেন সারাদিন বা প্রতিদিনই সারা বাংলাদেশের কোথাও না কোথাও আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো মহড়া করছি, কোনো না কোনো প্রশিক্ষণ দিচ্ছি, গণসংযোগের কার্যক্রম চালাচ্ছি। আমরা প্রায় বাংলাদেশের অনেক স্কুলে, আপনারা তো জানেন যে আমাদের 537টি স্টেশন আছে, এই স্টেশনগুলির মাধ্যমে বিভিন্ন পর্যায়ে গ্রামগঞ্জে সহ আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলি, মহড়াগুলি করছি। অতি সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন আমরা বেশ কিছু স্ট্যাটিক র্যালি, ইভেন রাতেও আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটি, তারপর পুরাতন ঢাকা, সূত্রাপুর, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এরকম প্রজেক্টরের মাধ্যমে রাতের বেলা যাতে এটা মানুষ দেখতে পারে, একটু সময় নিয়ে দেখতে পারে, বিভিন্ন ধরনের জনসচেতনামূলক ক্লিপগুলি প্রচারণা করেছি। আমরা আশা করি ধীরে ধীরে আমাদের সমাজের লোকজন সবাই সচেতন হবে এবং আগুনের দুর্ঘটনাগুলি কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। অনেক বছর ধরে দেখছি যে কয়েক বছর পর পর পুরনো ঢাকায় কেমিক্যাল গোডাউনের জন্য অগ্নিকাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং প্রচুর হতাহত হচ্ছে এবং সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এত কিছু ঘটে যাচ্ছে, এরপরও পুরনো ঢাকাতে কেন কেমিক্যাল গোডাউনগুলো এখন পর্যন্ত রয়ে গেছে? এটার কারণটা কি? এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে সাধারণভাবে আপনার কেমিক্যাল গোডাউন পুরাতন ঢাকা, টঙ্গী বিভিন্ন জায়গায় কিন্তু আছে। এগুলি শিফট করার জন্য সরকারি পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গা প্রস্তুত করা হচ্ছে, শ্যামবাজার, মুন্সিগঞ্জ, এগুলো বিভিন্ন জায়গায়, এবং অনেক জায়গায় এখনও এগুলি স্থানান্তরের জন্য যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় না, ফলে অনেক কেমিক্যাল গোডাউন কিন্তু শিফট করে ওখানে যেতে পারে নাই, আবার অনেকে গিয়েছেন। তবে পুরাতন ঢাকার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, ওনাদের মধ্যে একটা সাইকোলজি কাজ করে, তারা স্থানীয়ভাবে ব্যবসাটা চালিয়ে যেতে চান, কিন্তু এই ব্যবসাটা তো খুব স্পর্শকাতর একটা ব্যবসা। তো আমরা যেটা চেষ্টা করছি যে সামাজিকভাবে একটা সচেতনতা তৈরি করা, স্থানীয়ভাবে যে সামাজিক যে প্রতিষ্ঠানগুলি আছে তারা যদি এগিয়ে আসেন, বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা এসে সামাজিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এগিয়ে আসেন, আমার মনে হয় ধীরে ধীরে আমরাও যদি সরকারিভাবে তাদের স্থানান্তরের জায়গাগুলি সুন্দরভাবে রেডি করে ফেলতে পারি, ওনারাও আমার মনে হয় সমাজের কথা চিন্তা করে, সার্বিকভাবে ওই স্থানের নিরাপত্তার কথা চিন্তা করে ওখান থেকে সরে আসবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে আমরা সম্প্রতি দেখেছি যে অগ্নিকাণ্ড সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম, আচ্ছা এই প্রশ্ন আবার করতেছি, আমরা প্রায়শই দেখি যে অগ্নিকাণ্ড এবং বিভিন্ন ধরনের যে সিভিল ডিফেন্স যেটাকে বলে, এই ডিফেন্সের জন্য আপনারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইউজ করেন, এবং আমরা এটাও দেখেছি যে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে বেশ কিছু হাইটেক যন্ত্রপাতি আপনাদেরকে দিয়েছে। তো ওই যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের পাশাপাশি আমরা দুর্যোগ মন্ত্রণালয় থেকে বেশ কিছু সাপোর্ট সবসময় পেয়ে থাকি। রিসেন্টলি আপনি যেটা বলার চেষ্টা করেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমাদের কিছু এরিয়াল প্ল্যাটফর্ম লেডার দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে আমরা উঁচু হাইরাইজ বিল্ডিংগুলিতে আমরা ফায়ার ফাইট করতে পারি। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা এই এরিয়াল প্ল্যাটফর্ম লেডারগুলি আমরা ব্যবহার করেছি। তবে সমস্যার জায়গা যেটা, সেটা হলো ঢাকায় অনেক জায়গায় আছে এরিয়াল প্ল্যাটফর্ম লেডারগুলি ব্যবহার করা যায় না। একটা হলো আপনার ফায়ার ফাইটিং করার মতো বা সেগুলিকে স্থাপন করে ফায়ার ফাইট করার মতো জায়গার অভাব। দ্বিতীয় হচ্ছে হাই টেনশন ওয়্যার, উপরে প্রচুর হাই টেনশন ওয়্যার থাকে, এবং অনেক জায়গায় হচ্ছে আপনার খোলা স্পেস থাকে না, এবং অনেক জায়গায় অনেক আপনার কনস্ট্রাকশন আছে, বিল্ডিং আছে, যেখানে আপনি লেডারগুলিকে উপরে তুলতে পারবেন কিন্তু ওই বিল্ডিংয়ের গায়ে আপনি প্লেস করতে পারবেন না। প্লেস না করলে কিন্তু আপনি আগুন নিভানোর পরে যে মানুষকে উদ্ধার করার বিষয়, সেটা আমরা করতে পারি না, কিছু সীমাবদ্ধতা আছে।
তবে আমরা চেষ্টা করি, আমরা সব প্রতিনিয়ত আমরা আমাদের এলাকাগুলিকে আমরা ভিজিট করি, আমরা চিন্তাভাবনা মাথার মধ্যে রাখি যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে এই ধরনের পরিস্থিতি তো হবে। তবে আমাদের যে যন্ত্রপাতি দেওয়া হয়েছে বা লেটেস্ট ইকুইপমেন্ট যেগুলি আছে সব কিছু বিবেচনায় নিয়ে আমাদের নিজস্ব সেফটি সিকিউরিটির বিষয়গুলিও, আপনার হাই টেনশন ওয়্যার থাকলে ওখানে আপনি যদি এরিয়াল প্ল্যাটফর্ম লেডার লাগান তাহলে আবার ফায়ার ফাইটার মারা যাবে। জি। সো আমাদেরকে অনেক বিষয় চিন্তা করে কাজগুলি করতে হয়। তো এই জন্য আমরা সবসময় ভিজিট করি, আমাদের নিজস্ব পরিকল্পনা আমরা প্রস্তুত করি এবং প্রয়োজন অনুযায়ী আমরা আমাদেরকে যে সমস্ত যন্ত্রপাতি দেওয়া হয়েছে সেগুলো আমরা ব্যবহার করি। তবে অনেক ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, বিকজ অনেক জায়গায় আমরা এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে পৌঁছাতে পারি না, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। জি, আচ্ছা, আমরা অগ্নিকাণ্ড বাদে আমরা আরেকটা ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলি, যেমন ভূমিকম্প। জি, ঢাকা সিটি সহ সিলেট, চট্টগ্রাম বেশ ভূমিকম্পের ঝুঁকি প্রবল আর কি, প্রচণ্ড ঝুঁকি রয়েছে ভূমিকম্পে। সো আমরা ধরে নিচ্ছি যে ঢাকা সিটিতে যদি আল্লাহ না করে কোনো বড় ধরনের ভূমিকম্প হয় এবং সেই ক্ষেত্রে যদি একটা বিশাল মেসাকার হয়, আপনার বিভিন্ন ভবন ভেঙে পড়ে, তো সেই জায়গাটা থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কী ধরনের সক্ষমতা রয়েছে এবং কী ধরনের প্রস্তুতি রয়েছে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এবং এটা খুব রেলেভেন্ট প্রশ্ন। ভূমিকম্প হলে, যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ঢাকার জন্য এটা একটা ডিজাস্টার হবে, এটাতে আমরা সবাই স্বাভাবিকভাবে বুঝি। তবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা আমাদের প্রস্তুতি সবসময় নেই। জাস্ট আপনার মাধ্যমে সবার অবগতির জন্য, আমরা খুব সম্প্রতি আমাদের যে ফায়ার সার্ভিসের যে সমস্ত ভূমিকম্প উদ্ধার সামগ্রী রয়েছে সেগুলি আমরা ঢাকা শহরের 41টা জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি, বিভিন্ন স্টেশনের আশেপাশে দিয়ে দিয়েছি, যাতে ভূমিকম্প যদি হয়, কোনো একটা স্থান যদি লকড হয়ে যায়, ওই স্থানের ফায়ার স্টেশন যদি কাজ করতে না পারে, অন্য জায়গার সরঞ্জামাদি নিয়ে আমাদের জনবল যেন এসে কাজ করতে পারে। এর বাইরে আমরা যেটা করেছি, আমরা আমাদের পূর্বাঞ্চলে আমরা আমাদের 60 জনবলের একটা স্পেশাল রেস্কিউ টিম আমরা ফর্ম করেছি, যাদের দায়িত্বই হবে যদি কোনো জায়গায় আমরা ওই সময় রেসপন্স করতে না পারি, তারা যেন এসে আমাদের ওই রেসপন্সের কাজে সহযোগিতা করতে পারে। এছাড়া আমরা বিভাগীয় পর্যায়ে 20 জনে করে আমরা একটা স্পেশাল টিম অলরেডি ফর্ম করেছি, এক্সক্লুসিভলি ফর ভূমিকম্প। যদি কোনো কারণে কোথাও ভূমিকম্প হয়, স্টেশনগুলি কোনো কারণে লকডাউন হয়ে যায়, কাজ করতে না পারে, দে উইল গো এবং তারা সেখানে অ্যাসিস্ট করবে। অথবা এমন যদি হয় যে ঢাকায় যদি আমরা স্টাক আপ হয়ে যাই, তাহলে চট্টগ্রামে যে রেস্কিউ টিম তৈরি করা হয়েছে, সিলেটে যেটা তৈরি করা হচ্ছে, তাদেরকে পুল করে নিয়ে এসে এখানে কাজ করানো যাবে। তবে এখানে একটা তবে আছে, যদি পুরো ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হয়, ফায়ার সার্ভিসে একলার পক্ষে আসলে এটা কাভার দেওয়া সম্ভব না, এটা একটা সামগ্রিক প্রচেষ্টা। আমরাও চাই যে সামগ্রিকভাবে একটা সমন্বয়ের মাধ্যমে যদি ভূমিকম্প হয়, তাহলে একটা সামগ্রিক অ্যাপ্রোচ দরকার হবে, যেখানে সবাই মিলে কাজ করে এই ভয়াবহতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে ফায়ার সার্ভিস তার পোর্শনটুকু বা তার দায়িত্ব যেভাবে পালন করার কথা, সেটার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা সবসময় নিচ্ছি এবং আমরা ধীরে ধীরে চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটিগুলি আরও বাড়ানোর জন্য। জি, আমরা আমাদের দেশে একটা স্পেশাল মিনিস্ট্রি রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়টা কিভাবে করেন, কিভাবে কাজ করেন যে কোনো দুর্যোগে? একটা সুন্দর প্রশ্ন। আপনাদেরকে অলরেডি বলেছি, দুর্যোগ থেকে কিন্তু আমরা প্রচুর সাপোর্ট পেয়ে থাকি, মন্ত্রণালয় থেকে পেয়ে থাকি। আর সাপোর্টগুলি যখন আমরা পাই, ওনারা আমাদের সাথে আলোচনা করেন যে আমাদের কি কি ধরনের সাপোর্ট প্রয়োজন বা আমাদের কি কি ধরনের ঘাটতি রয়েছে, যেটাতে ওনারা একটা পজিটিভ রোল প্লে করে আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে পারেন। সেই প্রায় সময় আমাদের কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ে উপদেষ্টা মহোদয় আছেন, সচিব মহোদয় আছেন, ওনাদের সাথে আমাদের আলোচনা হয়। আর এর পাশাপাশি যখন কোনো দুর্যোগকালীন ঘটনা ঘটে, তখন ওনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন আছে কিনা বা আমাদের তরফ থেকে তাদের কোনো সহযোগিতা তারা করতে পারেন কিনা। আমি রিসেন্টলি একটা এক্সাম্পল দিতে পারি। আপনারা জানেন যে টঙ্গী ইনসিডেন্টে আমাদের 3 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছে। ওনার সাথে সাথে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতার বিষয়টা, মানবিক যে বিষয়গুলি সেগুলির ব্যাপারে তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের সাথে দুর্যোগ মন্ত্রণালয়ের একটা বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। জি, আমি একটু অন্য প্রসঙ্গে আসছি যে আমরা প্রায়শই দেখি
যে একটু আগেও আপনি বললেন যে আপনারা সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন এবং বিভিন্ন অগ্নিকাণ্ড সহ বিভিন্ন ধরনের দুর্যোগে আপনারা ঝাঁপিয়ে পড়েন। ঠিক আমরা এটাও দেখি যে ওই ধরনের দুর্যোগ মোকাবেলা করতে যে আপনাদের কলিগরা আহত হচ্ছে, নিহত পর্যন্ত হচ্ছেন। একটু আগে আপনি বললেন যে গত কিছুদিন আগে 3 জন মারা গিয়েছিল। তো এই জায়গাটাই আসলে আপনাদের স্কিল ডেভেলপের জন্য আর কি করা উচিত, যে আপনাদের কোনো সোলজার যাতে মারা না যায়। ওর মারা যেতেই পারে যে কোনো অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্যোগে, যদি ওইটা কোপ করতে না পারে সে হয়তো বা ইনজিউর্ড হচ্ছে বা মারা যাচ্ছে। সো এই জায়গাটায় আপনাদের পার্সোনালি আপনারা কী কী ট্রেনিং তাদেরকে দিচ্ছেন, অথবা আপনারা তাদেরকে স্কিল ডেভেলপের ক্ষেত্রে কী কী কার্যক্রম আপনারা প্রতিনিয়ত নিয়ে থাকেন? আচ্ছা, আমি একটা জিনিস একটু বলতে চাই। ফায়ার সার্ভিস কিন্তু শুধু অগ্নি দুর্ঘটনায় কাজ করে না। যেহেতু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিষয়টা আছে, ফায়ার সার্ভিস আপনার যদি আপনাকে বলি, ফায়ার সার্ভিস আগুনের ঘটনার পাশাপাশি যে কোনো ধরনের দুর্যোগে দেশে কাজ করে, ঝাঁপিয়ে পড়ে। আমরা প্রতিদিন কোনো না কোনো জায়গায় ডুবুরির কাজ করি। আমাদের ডুবুরি আছে, তারা কোথাও না কোথাও মানুষজন ডুবে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করছে। ইভেন আমাদের আমরা সিভিল ডিফেন্স বলি, সিভিল ডিফেন্সের আওতায় ডুবুরিরা কাজ করে। এছাড়া আমাদের যেমন ধরুন কোথাও যদি নৌকাতে, ইভেন লঞ্চেও যদি আগুনের ঘটনা ঘটে, আমাদের কিছু কিছু নো ফায়ার স্টেশন আছে, তারাও কিন্তু সেগুলো, বিশেষ করে সদরঘাট, চাঁদপুরে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু তারা কাজ করে থাকে। এর বাইরে রাস্তায় যত ধরনের ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ম্যাক্সিমাম ট্রাফিক অ্যাক্সিডেন্টকেই কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হয়। এই জন্য আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, আমাদের ফায়ার প্রাথমিক চিকিৎসা নলেজ আছে, যেরকম প্রাথমিকভাবে তারা রেসপন্স করে। এছাড়া এর পাশাপাশি আমাদের প্রচুর আপনার জনসচেতনতামূলক কাজ করতে হয়, মানুষকে সচেতন করা। কারণ আমরা একটা জিনিসে বিশ্বাস করি, মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি ফায়ার সার্ভিসের লোড কমে যাবে। জি, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদের ইন্টারনাল কি কি ট্রেনিং রয়েছে, এটাতে আমি আসছি, কি ধরনের স্কিল করেন তাদের, যেহেতু আমাদের এই সমস্ত আমি যে সমস্ত বিষয়গুলো আপনাকে বলেছি, তার মানে এগুলো প্রত্যেকটাতেই আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। ডুবুরির কাজ করতে হলে, আগুনের কাজ করতে হলে, ল্যান্ডস্লাইডে কাজ করতে হলে, তা আমরা যেটা করি, আমাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে আমাদের ট্রেনিংয়ের আমরা যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং ট্রেনিং করা হয়। তাদের যখন বুনিয়াদি প্রশিক্ষণ হয়, তখন তারা সদ্য জয়েন করেছে, তখন তাদের একটা বুনিয়াদি প্রশিক্ষণ। এর বাইরে স্পেশাল ট্রেনিং হিসেবে আমরা যেটাকে বলি আপনার হলো স্ট্রাকচারাল ফায়ার ফাইটিং, হ্যাজম্যাট ট্রেনিং বলা হয়, যেটা কেমিক্যালের উপর ট্রেনিং দেওয়া হয়। তারপরে এর বাইরেও আমরা দেশের বাইরে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, টার্কি, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের অফিসাররা যায়। বিভিন্ন পর্যায়ে তারা জাপানও আমাদের প্রচুর ট্রেনিং হয় বিভিন্ন ইভেন দেশের বাইরে থেকে, যেমন ইউএসএ থেকে, ফ্রান্স থেকে বিভিন্ন টিম আসে, তারা বিভিন্ন পর্যায়ে আমাদের অফিসারদেরকে, আমাদের ফায়ার ফাইটার থেকে ট্রেনিং দিয়ে থাকে। আমাদের প্রশিক্ষণ গ্রহণ করা হয়ে থাকে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের প্রায় 115 জন অফিসার আছে যারা বিভিন্ন পর্যায়ে দেশের বাইরে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তাদের মাধ্যমে আমরা ট্রেনারের আওতায় আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণগুলি চালিয়ে যাই। তবে আপনাকে একটা বিষয় বলতে পারি, আমাদের দেশে যেহেতু মেট্রো রেল, তারপরে আপনার টানেল, তারপরে ইভেন রূপপুর পাওয়ার প্ল্যান্ট বিষয়গুলি নতুন, এগুলির বিষয়ে আমরা এখন ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য চেষ্টা করছি, যাতে এই সমস্ত ক্ষেত্রে কোনো দুর্যোগ আসলে আমাদের জন্য প্রশিক্ষিত জনবল রেডি থাকে, আমরা এই সমস্ত জায়গায় প্রপার রেসপন্স করতে পারি। জি, আপনাদের প্রশিক্ষিত জনবল কতজন রয়েছে? মানে একটা হচ্ছে আপনাদের ডিরেক্টলি ফুল টাইম এমপ্লয়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের আন্ডারে, আরেকটা হচ্ছে আপনাদের ভলান্টিয়ার, আমরা দেখি যে মাঝে মধ্যে ভলান্টিয়ার ড্রেস পরা থাকে। সো ওই সংখ্যাটা যদি একটু বলতেন। আমাদের একটা পরিকল্পনা ছিল সারা বাংলাদেশে 62,000 ভলান্টিয়ার তৈরি করা। তার আওতায় অলরেডি আমরা 55,000-এর মতো ভলান্টিয়ার তৈরি করেছি, এবং বিভিন্ন সময়ে তাদের রিফ্রেশার ট্রেনিংগুলি হয়ে থাকে, তাদের সাথে আমাদের কমিউনিটি লেভেলে বিভিন্ন সময় যোগাযোগ হয়ে থাকে। তবে আমি যেটা বলবো, এই বাংলাদেশের প্রেক্ষাপটে 55,000 ভলান্টিয়ার আসলে খুবই কম। আমরা চেষ্টা করছি এটা গ্র্যাজুয়ালি বিভিন্নভাবে এই ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কারণ সময়ের সাথে সাথে অনেক ভলান্টিয়ার আমাদের এখানে কিন্তু স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু ভলান্টিয়ার হিসেবে আছেন। তো সময়ের সাথে সাথে অনেকে এই ভলান্টিয়ার থেকে সরে যাচ্ছেন বয়সের কারণে, অথবা অনেকে বিভিন্ন কার্যক্রমের কারণে। তা আমরা যেটা চেষ্টা করছি এখন, কমিউনিটির পর্যায়ে ভলান্টিয়ারের কাজটাকে বা ভলান্টিয়ার তৈরি করার কাজটাকে বেগবান করার জন্য, এবং এটা আমরা এই বছর আমরা চেষ্টা করছি অলরেডি আমরা বিভিন্ন পর্যায়ে শুরু করেছি, বাট ভলান্টিয়ারের সংখ্যা বাড়াতে হবে। এবং ভলান্টিয়ারদেরকে আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে একটু ধন্যবাদ জানাতে চাই।
আমরা যখন ফায়ার সার্ভিস বিভিন্ন জায়গায় কাজ করি, এই ভলান্টিয়াররা কিন্তু আমাদের প্রচুর সহযোগিতা করে থাকেন। আমরা সবসময় ভলান্টিয়ারদের এই সহযোগিতাটাকে অ্যাকনলেজ করি। ভলান্টিয়ার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি, কিভাবে না, আমাদের পক্ষ থেকে ভলান্টিয়ার সম্পূর্ণ একটা স্বতঃস্ফূর্ত একজন সেটা স্কুল ছাত্র থেকে একজন বয়স্ক ব্যক্তি পর্যন্ত ভলান্টিয়ার হতে পারে। ওনার শুধু আমাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে যে আমি ভলান্টিয়ার প্রশিক্ষণটা নিতে চাই। তখন আমরা একটা সাধারণত আমরা 40 জনের একটা গ্রুপ করে ভলান্টিয়ার প্রশিক্ষণগুলি করিয়ে থাকি, মানে যাতে, এবং তখন ওনাকে ওই জায়গায় আমরা ইনক্লুড করি। কোনো একটা ফর্ম আছে, উনি ফর্মটা ফিল আপ করেন, তারপরে আমরা ওনাকে প্রশিক্ষণ করার পর ওনার সাথে আমাদের একটা যোগাযোগ এস্টাবলিশ হয়। যখন কোনো প্রয়োজন হয়, ওনারা তো আপনার মিডিয়ার মাধ্যমে খবর পান, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এর মাধ্যমে খবর পান, এবং নিজেদের মধ্যে ওনাদের কমিউনিকেশন আছে। ওনারা খবর পেলেই ওনারা দেখবেন আমাদের যে কোটি আছে সেটা দিয়ে ওনারা কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দেন, ওনারা নিয়ে চলে আসেন, এবং এটা কিন্তু আমাদের প্রচুর কাজ দেয়। জি, আমরা সম্প্রতি দেখেছি ঢাকা, চট্টগ্রাম সহ বেশ কিছু অগ্নিকাণ্ড। তো এবং ভেরি রিসেন্টলি আমরা এটাও দেখেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা অগ্নিকাণ্ড হয়েছে, প্রচুর সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কয়েকশো কোটি টাকা বা কয়েক হাজার কোটি টাকা, এটা অবশ্য নির্ধারণের কাজ এখনো চলমান। তো অ্যাকচুয়ালি এই ধরনের অগ্নিকাণ্ড হওয়ার কারণগুলো কি কারণে হচ্ছে এই ধরনের অগ্নিকাণ্ড? আমি আপনাকে একটা কথা আগেও বলেছি যে আমরা অনেক ক্ষেত্রে সচেতনতার জায়গাটা আমাদের ঘাটতি আছে। আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে একটা যদি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয় বা একটা স্কুল হয় বা একটা বহুতল ভবন হয়, তার কিন্তু ফায়ার সেফটি প্ল্যান তৈরি করতে হয়। এই ফায়ার সেফটি প্ল্যানটা তৈরি করা হয় ফায়ারের সমস্ত সেফটি আসপেক্টগুলি চিন্তাভাবনা করে। হয়তো স্প্রিংলারের ব্যবস্থা থাকে, আপনার হাইড্রেন্টের ব্যবস্থা থাকে, পানির রিজার্ভারের ব্যবস্থা থাকে, এক্সিট সিঁড়ির বিষয়গুলি থাকে। কিন্তু আপনি যখন ফায়ার সেফটি পরিকল্পনা করবেন না, এগুলো কিন্তু করা হবে না। তা আমার যেটা মনে হয় যে প্রতিষ্ঠানগুলো যদি যথাযথ ফায়ার সেফটি প্ল্যানটা করে এবং আমাদের কাছ থেকে অনুমোদন নিয়ে এটাকে বাস্তবায়ন করে, আমার যেটা মনে হয় অনেক জায়গায় আপনি দেখবেন আগুনের দুর্ঘটনা কমে গেছে, বা আগুন দুর্ঘটনা ঘটলেও সেটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বেশিরভাগ প্রতিষ্ঠানই এই ফায়ার সেফটি পরিকল্পনা প্রণয়ন করা, ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিয়ে এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করেন। ফলে অনেক সময় ছোট আগুনও এই সেফটি সিস্টেম ঠিকমতো কাজ না করার জন্য বড় আগুনে পরিণত হয়। এই যে বললেন যে ফায়ার সেফটি প্ল্যান অনেকেই কার্যকর করছে না বা ফলো করছে না বা শৈথিল্য প্রদর্শন করছে, সো এই জায়গাটাতে আপনারা যখন দেখলেন যে একটা ভবন দাঁড়িয়ে গিয়েছে বাট তার কোনো ফায়ার সেফটি মেজারমেন্টে কোনো কার্যক্রম নেওয়া হয়নি বা ফায়ার সেফটি প্ল্যান সে ফলো করেনি, সেক্ষেত্রে আপনারা কি ধরনের অ্যাকশন নিচ্ছেন? আমরা যেটা করি, যখন বহুতল ভবন, ইভেন আপনি দেখবেন অনেক রেসিডেন্টস কাম কমার্শিয়াল প্রতিষ্ঠান হাই রাইজ বিল্ডিং আছে, তখন আমাদের ইন্সপেক্টর আছে, আমরা ওয়্যার হাউস ইন্সপেক্টর, ওনারা কিন্তু প্রতিনিয়ত ভিজিট করেন। ভিজিট করে ওনাদেরকে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা কমিটি থাকে তাদেরকে বলা হয়, তাদেরকে নোটিশ দেওয়া হয়, এবং মাঝে মধ্যে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করে থাকি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে যে আমাদের নিজস্ব কোনো ম্যাজিস্ট্রেট নাই। আমরা যখন কোথাও কোনো অভিযান পরিচালনা করি, আমরা ম্যাজিস্ট্রেট নিয়েই অভিযানগুলি পরিচালনা করে থাকি। তবে ঢাকায় যে পরিমাণ বহুতল ভবন থেকে শুরু করে বা রেসিডেন্স কাম কমার্শিয়াল এরিয়া, কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে আছে, সেটা কাভার দেওয়ার জন্য আমাদের যে পরিমাণ ওয়্যারহাউস ইন্সপেক্টর আছে সেটা আসলে অনেক কম। কিন্তু তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই। তবে সমস্যা যেটা সেটা হলো আমরা নোটিশ প্রদান করার পরেও অনেক ক্ষেত্রে অনেকে সেই নোটিশের উপর ভিত্তি করে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, এবং সেটাই অনেক ক্ষেত্রে তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জি, আমরা যেটা জানি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং রোল মডেল হিসাবে আমাদেরকে, বাংলাদেশকে অনেক দেশ ফলো করছে। তো এটা বেসিক্যালি আমি বলবো যে বন্যা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই অ্যাচিভমেন্টটা অনেক বেশি। সো যদি আমরা বলি যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনেক বেশি অর্জন করেছে, জাতিসংঘ সহ বেশ কিছু ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে আমরা পদক বা পুরস্কারও পেয়েছি, তো মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়, এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কি কখনো রোল মডেল হতে পারবে? আপনার ধারণা কি? আমার ধারণা হতে পারবে, তবে একটু সময় দিতে হবে। আমাদের সচেতনতার জায়গাটা বারবার করে যেটা, আমরা যদি দুইটা জায়গায়, একটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা
আর হচ্ছে সচেতনতা তৈরি করতে পারি, অবশ্যই আমরা যদি অন্য জায়গায়ও রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, এখানেও আমরা পারবো। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমরা ফায়ার সার্ভিস থেকে আমরা যেটা চেষ্টা করেছি রিসেন্টলি, আমরা জানি যে আমাদের ছেলে মেয়েরাই হচ্ছে ভবিষ্যতে, তারাই দেশের হবে, এবং হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম যারা ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে যদি আমরা সচেতন করে তুলতে পারি, আলটিমেটলি তারাই সচেতন হবে, সমাজে সচেতন নাগরিক হিসেবে কাজ করবে। এটারই অংশ হিসেবে আমরা চেষ্টা করেছি আমাদের টেক্সট বই যেটা আছে ক্লাস 1 থেকে আমরা চেষ্টা করেছি 9-10 পর্যন্ত, বাট এবার এটা পারি নাই। আমরা আশা করছি এবার ক্লাস 5 বা 6 পর্যন্ত অগ্নিকাণ্ড রিলেটেড যে ছোট ছোট বিষয় লেসনগুলি আছে, ভূমিকম্প রিলেটেড ছোট ছোট লেসন, এগুলো কিন্তু আমরা টেক্সট বইয়ে ইনক্লুড করার চেষ্টা করেছি, এবং আমরা আশা করছি এবারে যে পাঠ্যপুস্তক প্রকাশিত হবে সেখানে এই ছোট ছোট বিষয়গুলি থাকবে। একটা সিলিন্ডারে আগুন হলে কী করতে হবে বা কী দেখতে হবে, আগুনের বিষয়ে কী খেয়াল রাখতে হবে, বা সুইচের বিষয়ে কী বিষয়গুলি আসবে। এইভাবে করে যদি আমরা সমাজের সমস্ত পর্যায়ে যদি সচেতনতা তৈরি করতে পারি, যেমন এখন আমরা ফ্লাডের ব্যাপারে সিগন্যাল পড়লে কোন সিগন্যালে আমরা কী ব্যবস্থা নেওয়া উচিত আমরা সবাই কিন্তু মোটামুটি জানি। তো আগুনের বিষয়েও এরকম যদি একটা সচেতনতা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, আমার মনে হয় কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে অনেক ছোট আগুন শুধুমাত্র না জানার কারণে এবং অবহেলার কারণে বড় আগুনে পরিণত হয়েছে। জি, তো আমরা আশা করি আমরাও একদিন ইনশাল্লাহ রোল মডেল হতে পারবো, একটু সময় হয়তো লাগবে। জি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসাবে সরকারের প্রতি দুর্যোগ মোকাবেলায় আগে কখনো হয়নি, ভবিষ্যতে করা উচিত এমন কি ধারণা বা এমন কি পরিকল্পনা রয়েছে আপনি যদি একটু বলতেন। না, আমরা যেটা মনে করি, আমরা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, আপনি জানেন একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয় থাকে, সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ আছে, র্যাব আছে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবার কাছ থেকে আমরা সর্বাত্মক একটা সহযোগিতা পাই। এটা কিন্তু একটা অংশ। এর বাইরে আমরা যেটা বলতে যাচ্ছেন যে ভবিষ্যতে, যেমন আমরা আশা করছি যে ভবিষ্যতে আমাদের ফায়ার সার্ভিসের ক্যাপাবিলিটি বিল্ডিংয়ের বিষয়গুলি আসবে। যেমন আমাদের বর্তমানে লেটেস্ট টেকনোলজি হিসেবে আসছে ড্রোন টেকনোলজি এসছে, আমাদের ফায়ার ফাইটিং হেলিকপ্টার বা রেস্কিউ হেলিকপ্টার এগুলি নাই। এগুলো কিছু বিষয় আছে যেগুলি হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটা রিয়েলিটিতে পরিণত হবে, এবং আপনি জেনে খুশি হবেন আমাদের মন্ত্রণালয়েও কিন্তু এই ব্যাপারে ওয়াকিবহাল। আমি আজকে আপনার এখানে যখন আসছিলাম তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র সচিব মহোদয় আমাকে কিন্তু রিং করেছিলেন। উনি বললেন যে তোমাদের ফায়ার সার্ভিসের জন্য হেলিকপ্টারের ব্যাপারে তোমরা কি ব্যবস্থা নিচ্ছ। তার মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারাও আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং ফিউচারে আমরা কিভাবে বিভিন্ন দুর্ঘটনাগুলি আরও দক্ষতার সাথে ট্যাকল দিতে পারবো বা আরও কম সময়ে রেসপন্স করবো, সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন এবং আমরাও চিন্তাভাবনা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় কিন্তু আমার সাথে সরাসরি বসেছিলেন, আমাদের কি প্রয়োজন, সামনে আমরা কিভাবে ফায়ার ফাইটে আমাদের বিশেষ করে কেমিক্যালের ঘটনাগুলি বাড়ছে, আমাদের কি কি ক্যাপাসিটি বিল্ডিং প্রয়োজন, এগুলি আমরা কথা বলেছি, আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলি দিয়েছি এবং ওনারা কিন্তু আমাদেরকে পজিটিভলি সাপোর্ট করছেন। জি, আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে আপনাদের ডিপার্টমেন্ট বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। জি জি। আবার আমরা এটাও দেখছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে আরেকটা মন্ত্রণালয় রয়েছে বা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর রয়েছে। সো এই যে আপনারা তো দুর্যোগ নিয়েই কাজ করেন, তাহলে ডিফারেন্ট মিনিস্ট্রি কেন, একটা মিনিস্ট্রির আন্ডারে সব ডিপার্টমেন্ট না কেন? সেক্ষেত্রে কি সমন্বয়হীনতা হচ্ছে না, সমন্বয়ের অভাব হচ্ছে না? এ ব্যাপারে আপনার মতামত কি? আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থেকে আমরা এখনও তেমন কোনো প্রবলেম ফেস করছি না, আর দুর্যোগ মন্ত্রণালয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকেন। তবে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আরও স্টাডির প্রয়োজন আছে, যে এটা আমরা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাটা উচিত নাকি দুর্যোগের আন্ডারে গেলে আরও বেটার পারফর্ম করতে। আমার মনে হয় এটা আরও আলোচনা সাপেক্ষে এটার ব্যাপারে মন্তব্য করা উচিত। জি, অবশ্যই। আমার শেষ করছেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মহাপরিচালক হিসাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টকে আরও সুসংহত করার জন্য, আরও শক্তিশালী করার জন্য, জনগণকে আরও সম্পৃক্ত করে আরও কাছে যাওয়ার জন্য যে কোনো দুর্যোগে আর কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমরা যত বেশি মহড়ার আয়োজন করব, যত বেশি প্রশিক্ষণের আয়োজন করব, তত বেশি মানুষের কাছাকাছি যেতে পারবো।
আমরা যত বেশি স্কুল পর্যায়ে যাব, যত বেশি ইউনিভার্সিটি পর্যায়ে যাব, যত বেশি এরকম টক শো করব, আমাদের সাথে মানুষের একটা যোগসূত্র তৈরি হবে এবং আমাদের যত বেশি ভলান্টিয়ার তৈরি করতে পারবো তত বেশি আমাদের আগুনের ক্ষেত্রে দক্ষতার সাথে রেসপন্স করার বিষয়টা তৈরি হবে। এবং আমার সাথে সাথে আমাদের যে সমস্যাগুলি, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন আগুন নিভাতে যাই আমরা ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় যেতে পারি না, কিন্তু আমাদের সাথে যখন জনসংযোগটা স্টাবলিশ হবে, মানুষ যখন বুঝতে পারবে যে ফায়ার সার্ভিস যেতে হলে আপনাকে একটা আলাদা লেন করে দিতে হবে, এটা কিন্তু আমরা যখন প্রশিক্ষণগুলি করব, একসাথে আলোচনা করব, আমাদের সমস্যাগুলি বুঝাবো, ওনারাও বুঝবেন, তখন হবে কি আমার কাজটা সহজ হয়ে আসবে। তো আমি আশা করব যে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আমরা বাড়াবো, জনসংযোগটা আমরা বাড়াবো, এর মাধ্যমে আর যদি আমরা সচেতনতার জায়গাটা, আমি বারবার করে বলছি, সচেতনতার জায়গাটা বাড়াতে পারি, আধুনিক যন্ত্রপাতি বা বড় গাড়ি যানবাহন এগুলি ছাড়াও আমরা আগুনের মাত্রা অনেক কমিয়ে নিয়ে আসছি। আরেকটা প্রশ্ন, যে আমরা প্রায়শই গণমাধ্যমে দেখি, বিশেষ করে টেলিভিশনে, যখন কোনো ভবনে অগ্নিকাণ্ড ঘটে তখন দেখি যে সাধারণ মানুষের মানে উৎসুক জনতার অনেক ভিড়। তখন আমরা দেখতে পাই যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের গাড়ি পর্যন্ত যেতে পারে না সাধারণ মানুষের ভিড়ের কারণে। সো এই জায়গাটায় আসলে কি করা উচিত, সাধারণ মানুষকে কি বলা উচিত, বা আপনি ডিজি হিসাবে এই চ্যানেলের দর্শক বা সাধারণ মানুষের প্রতি আপনার কোনো মেসেজ থাকলে একটু বলুন। আসলে যখন কোথাও আগুন ধরে ওখানে দুইটা কাজ করে। একটা হচ্ছে যার বাসা বাড়িতে বা প্রতিষ্ঠানে আগুন ধরেছে উনি যেভাবে হোক তো ওনার সম্পদ রক্ষা করার চেষ্টা থাকেন, উনি একটা আবেগপ্রবণ হয়ে পড়েন। আর স্থানীয় আশেপাশের লোকজন একটু উৎসুক হয়ে পড়েন, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি প্রশিক্ষিত না থাকেন, আপনি যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তখন সেটা সহযোগিতার চেয়ে অনেক ক্ষেত্রে সমস্যাও তৈরি করে। তো আমরা আশা করব আমরা যখন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটবে সাধারণ মানুষ এগিয়ে আসবে, এটা আমরা চাই, আমরা এটা বন্ধ হোক এটা চাই না, কিন্তু ওনারা সুশৃঙ্খলভাবে এগিয়ে আসবেন, ফায়ার সার্ভিস যেন কাজ করতে পারে সেই কাজের স্পেসটা দিবেন, আমাদের গাড়ি যেন যেতে পারে সেই স্পেসটা দিবেন। আমরা অনেক ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করি পানির উৎস নিয়ে, অনেক বাসা বাড়িতে রিজার্ভার থাকে বা অনেক কিছু থাকে, অনেক সময় অনেকে এই পানির সোর্সটা দিয়ে সহযোগিতা করতে চান না, ওনারও হয়তো রিজন থাকতে পারে, কিন্তু আমরা আশা করব এই সমস্ত ক্ষেত্রে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কারণ পানি একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স আগুন নিভানোর জন্য। আমরা অনেক সময় দেখি যে হেলিকপ্টারে পানি ছিটানো হচ্ছে বা কোনো ধরনের একটা কেমিক্যাল ছিটানো হচ্ছে যাতে অগ্নিকাণ্ড খুব দ্রুত সেরে যায়। সো অ্যাকচুয়ালি হেলিকপ্টারে কিভাবে আপনারা কাজ করেন যদি একটু বলতেন। না, এই মুহূর্তে আমাদের তো হেলিকপ্টারের ক্যাপাসিটি নাই, আমরা হেলিকপ্টার, বাট তবে আমাদের হেলিকপ্টার আপনারা কিছু কার্যক্রম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে তারা বাকেট সিস্টেমে, বাকেট বলে যেটা দিয়ে বিভিন্ন পানির উৎস থেকে পানি নিয়ে এসে তারপর তারা পানিটা দেয়। আচ্ছা, তবে আমাদের সমস্যা কি হেলিকপ্টার কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না। হেলিকপ্টারে অনেক সময় যেটা হয় যে হেলিকপ্টারে যখন লোতে এসে পানিটা দেয় তার বাতাসে আগুনটা অনেক সময় স্প্রেড হয়ে যায়, স্প্রেড হয়ে গেলে তখন বাকেট দিয়ে যে পরিমাণ পানি নিবানো হলো তার চেয়ে হয়তো দ্বিগুণ মাত্রা আগুন বেড়েও যায়। ফলে অনেক সময় আপনারা দেখবেন অনেক হাই রাইজ বিল্ডিংয়ে আগুন ধরছে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে হেলিকপ্টার আসলো না কেন, কিন্তু হেলিকপ্টার আসলে দেখা যাবে হয়তো আমরা 2 জনকে বাঁচাবো কিন্তু 10 জনকে ক্ষতিগ্রস্ত করব। ফলে আমাদেরকে একটা ওয়ে আউট করতে হয়, ব্যালেন্সিং করতে হয় যে আসলে কি এখানে হেলিকপ্টার ইউজ করাটা ঠিক হবে কিনা। আর যেখানে আমরা মনে করি যে সঠিক হবে তখন আমরা বিমান বাহিনীর সহযোগিতা চাই, তাদের মাধ্যমে, বা আর্মি এভিয়েশনের সহযোগিতা চাই, তাদের মাধ্যমে সাপোর্টটা নেই আর কি। জি, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের মাধ্যমে দুর্যোগের কথা যারা দেখলেন এতক্ষণ তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আগুন লাগার ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, আগুনের ভয়ঙ্কর দৃশ্যও আমরা দেখেছি, আরও দেখেছি এর পরিণতি বা নির্মমতা। তাই আগুন লাগা বা আগুন জ্বালানোর ব্যাপারে সচেতন হই, কারণ যে কোনো দুর্যোগ কারো জন্যই সুফল দেয় না। দুর্যোগ কথায় আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মানসুরুল হক এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কল্যাণ হোক। চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।